চট্টগ্রামের সরকারি কৌশলী সাইফুলের জানাজায় মানুষের ঢল। হত্যার বিচার দাবিতে বৈষম্য বিরোধী আন্দোলনের সমাবেশ। আমাদের এই মাদ্রাসার ভাইরা সারা রাত ওই মন্দির পাহারা দিয়ে সকালে ফজরের নামাজ তার সামনে রাস্তায় পড়েছে। সেখানে এই সহানুভূতিকে কেউ যদি প্রশ্রয় হিসেবে দেখে, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, শুধু অন্তর্বর্তীকালীন সরকার নয়, পুরো বাংলাদেশ একসাথে এই সকল উগ্রপন্থীদেরকে প্রতিহত করবে। সাইফুল ভাইকে যারা হত্যা করেছে তাদের বিচার করতে হবে। ইসকনকে এই উগ্রবাদিতা ছড়ানোর জন্য নিষিদ্ধ করতে হবে। আইনজীবী হত্যায় গ্রেপ্তার ২৭, এর ৬ জনই ছাত্রলীগ আওয়ামী লীগের। ইসকন সন্ত্রাসী সংগঠন হাইকোর্টকে অ্যাটর্নি জানাবেন। এই ঘটনা একটি ক্রিমিনাল অফেন্স। এই সংগঠন রেজিস্টার্ড কিনা, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এই সংগঠনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, এই সংগঠনের অস্তিত্ব কি, এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন এবং সরকার এটা যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন। দেড় যুগের বেশি সময় পর জিয়া চ্যারিটেবল ও বড়পুকুরিয়া মামলায় খালাস খালেদা জিয়া। নিষ্পত্তি হলো ৩৭টির মধ্যে ২৮ মামলার। এবং রাজধানীর অলিগলি ও সড়কে সেবা সংস্থার সমন্বয়হীন খোঁড়াখড়ি। নীতিমালা না মানলে আইনি ব্যবস্থার পরামর্শ নগরবিদদের। ওয়েলকাম টু স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি, আমি গালিব ইবনে রিয়াজ। গালিব, গতকাল চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে একটি মর্মান্তিক এবং নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা সবাই জানি ইতিমধ্যে পুরো দেশ এখন তোলপাড় অবস্থায় রয়েছে। তো এই যিনি কৌশলী ছিলেন সাইফুল ইসলাম আলিফ, তার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কিন্তু বন্দরনগরী চট্টগ্রামের সকল মানুষ কিন্তু সোচ্চার অবস্থানে রয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ থেকেও কিন্তু আসলে এই যে হত্যাকাণ্ডে জড়িত যারা রয়েছে তাদের সবাইকে বিচারের আওতায় এনে শাস্তির একটি দাবি জানানো হয়েছে। এবং তার এই আইনজীবী সাইফুলের বন্দরনগরী চট্টগ্রামের জমিয়াতুল ফলা মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে মানুষের ঢল নামে, যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও বিএনপি এবং জামাতেরও অনেক নেতারা সেখানে উপস্থিত হন এবং সেখানে একটা কথাই উঠে আসে যে পতিত ফ্যাসিবাদ যেটা তাদের এই ষড়যন্ত্র এবং সে কারণেই এই হত্যাকাণ্ড হয়েছে বলে তারা আসলে মন্তব্য করেছেন। এ নিয়ে একটি প্রতিবেদন রয়েছে। চট্টগ্রামের সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলামের জানাজায় অংশ নিতে বুধবার সকাল থেকেই জমিয়াতুল ফালা প্রাঙ্গণে জড়ো হতে থাকেন শোকাহত জনতা। মুহূর্তে ইয়ার রূপ নেয় গণজামায়াতে। সকাল 10টায় লাখো মুসল্লির অংশগ্রহণে হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা। অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। জানাজায় অংশ নিয়ে তারা বলেন, পতিত ফ্যাসিবাদ ষড়যন্ত্রের অংশ হিসেবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চলছে বলেও দাবি করেন তারা। এটা আওয়ামী লীগের ভারতে বসে এটা ষড়যন্ত্র। আপনাকে স্বীকার করতে হবে এই দেশে হিন্দুত্ববাদী রয়েছে। আপনি যদি এই হিন্দুত্ববাদী যে মনোভাবটা, এই উগ্রবাদী মনোভাবটা যদি আপনি স্বীকার করতে না পারেন, তাহলে এই সমস্যাটা সমাধান করা সম্ভব না। যারা মাসের 30 দিনের 25 দিন দেহটা নিয়ে বাংলাদেশে বসে থাকে আর বাকি 5 দিন মনটা নিয়ে ভারতে যায়, সেখানে চক্রান্ত করে এবং সেই চক্রান্তের এক্সিকিউশন এই বাংলাদেশে এসে ঘটায়, সে সকল উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দুমাত্র সহানুভূতি থাকবে না। সন্ত্রাসীর কোনো ধর্ম নেই, কোনো দল নেই। সন্ত্রাসীকে আমরা সন্ত্রাসী হিসাবে ট্রিট করব। যে দলের হোক, যে ধর্মের হোক, যে বর্ণের হোক, অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে, সেটা আমি বলছি। এর আগে আইনজীবী হত্যার প্রতিবাদে আদালত বর্জন করে বিচারিক কার্যক্রম বন্ধ রেখেছেন আইনজীবীরা।
পরে আদালত চত্বরে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা, যেখানে অশ্রুসিক্ত চোখে সহকর্মীর জানাজায় অংশ নেন আইনজীবীরা। এ সময় জানাজায় অংশ নিয়ে ভূমি উপদেষ্টা হাসান আরিফ বলেন, হত্যার বিচার নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হবে। একই সঙ্গে চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থেকে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তিনি। যেভাবে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার মধ্যে নিয়ে আসা যাওয়া করার প্রয়োজন, সেখানে সকলের অভিযোগ যে সেখানে যথেষ্ট ত্রুটি ছিল, গাফলতি ছিল, সে ব্যাপারে নিশ্চয় যথাযোগ্য যথাযথ তদন্ত সাপেক্ষে বিষয়গুলি খতিয়ে দেখা হবে। এদিকে মঙ্গলবার রাত থেকে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ২৭ জনকে আটক করেছে পুলিশ, যার মধ্যে ৬ জনকে চিহ্নিত করা হয়েছে, যারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের সদস্য। যারা এই ধরনের উচ্ছৃঙ্খলতার সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তারের জন্য, আটকের জন্য আমরা কিন্তু সারা রাত ব্যাপী আমাদের যৌথ বাহিনী একটা অভিযান পরিচালনা করেছে। কোতোয়ালি থানাধীন বিভিন্ন এলাকায় এই অভিযানটি পরিচালিত হয়। হত্যার ঘটনা কেন্দ্র করে চট্টগ্রাম নগরীতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। শামীমা রহমান শাম্মী, এখন। এদিকে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় গ্রেপ্তার ২৭ জনের মধ্যে ৬ জনই চিহ্নিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের। হামলার সময় যারা সক্রিয় ছিলেন বলে দাবি করা হয়েছে। নগরীর কোতোয়ালি এলাকায় যৌথ বাহিনীর অভিযানে তাদেরকে আটক করা হয়। তবে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদে তাদের আটক করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। এর আগে সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় যুবলীগের ৬ নেতাকে আটক করেছে চট্টগ্রামের পাহাড়তলী থানা পুলিশ। মঙ্গলবার রাত ১১টার দিকে পাহাড়তলীর সরাইপাড়া থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, আটককৃতরা গত কয়েকদিন ধরে সাবেক সিটি কর্পোরেশন কাউন্সিলর সাবের আহমেদের বাসায় অবস্থান করছিল। রাতে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে একটি মিছিল করার প্রস্তুতি নেয় তারা। গোপন খবর পেয়ে পুলিশ তাদের আটক করে। এদিকে চট্টগ্রামের সরকারি কৌশলে সাইফুলকে হত্যার বিচার দাবিতে বৈষম্য বিরোধী আন্দোলনের সমাবেশ চলছে। এছাড়াও গতকালের ঘটনায় এখনও থমথমে বন্দরনগরী। গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে কড়া পাহাড়ের আইন শৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে রাতভর অভিযান চালিয়ে আটক করা হয়েছে অনেকে। এ নিয়ে আরও জানাতে বন্দরনগরী থেকে যুক্ত হয়েছেন হোসাইন জিয়াদ। জিয়াদ, গতকাল রাতে ২৭ জনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। তাদের সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেছে কিনা? এবং দেখতে পাচ্ছি জনতার ঢল আপনার পেছনে আমরা দেখতে পাচ্ছি, এই বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। গতকালের পর থেকে আসলে উত্তপ্ত, এবং আজকেও আইনজীবী হত্যার ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে দফায় দফায় সমাবেশ হচ্ছে, বিক্ষোভ মিছিল হচ্ছে বিভিন্ন পক্ষের। আমি এখন যেখানে আছি লালদিঘি পাড় এলাকা, এখানে নিউ মার্কেট মোড় থেকে একটি মিছিল বের হয়েছে এবং সেটি আন্দরকিল্লা মসজিদের দিকে এগিয়ে যাচ্ছে। দুপুর ১:০০টার পর শত শত মানুষ এখানে মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে। এটি নগরীর লালদিঘি পাড়, টেরিবাজার, হাজারি গলি হয়ে যাবে, একেবারে লালদিঘি মোড় পর্যন্ত গিয়ে শেষ হবে। এর আগে কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের সমাবেশ হয়েছে নগরীর টাইগার পাস মোড়ে। সেখানে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ এবং কেন্দ্রীয় এবং চট্টগ্রামের যে সমন্বয়করা রয়েছেন তারা সেই সমাবেশে বক্তব্য রেখেছেন। তারা এই ঘটনার দ্রুত বিচার দাবি করেছেন, যারা হত্যা করেছে তাদেরকে চিহ্নিত করা, গ্রেপ্তার এবং দ্রুত বিচার দাবি করেছেন, এবং বলছেন যে এখানে দেশি বিদেশি ষড়যন্ত্র করে আসলে পরিস্থিতিকে উত্তপ্ত করা হচ্ছে। এবং আপনি দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের সদস্য, আমরা দেখছি এপিবিএনের সদস্য, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ মোড়ে আসলে অবস্থান নিয়েছেন তারা। নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো, মোড়গুলো থেকে শুরু করে যেখানে মসজিদ মন্দিরগুলো রয়েছে তার আশেপাশের এলাকায় তারা নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছেন। এবং গতকাল ৬ প্লাটুন বিজিবিও মোতায়েন করা হয়েছে ঘটনার পর। মূলত সকাল থেকে আসলে আদালত চত্বর, আন্দরকিল্লা এলাকা,
বহদ্দারাট এলাকা থেকে শুরু করে এই লালদিঘি মোড় পুরো এলাকায় আসলে মানুষের মধ্যে এক ধরনের চাপা আতঙ্ক, উদ্বেগ, উৎকণ্ঠা বিরাজ করছে। এবং এইখানে যে সড়কগুলো রয়েছে সেখানে যানবাহনের উপস্থিতি যেমন কম, তেমনি মানুষের যে চলাচল স্বাভাবিক সেটিও কিন্তু চলাচল অন্যান্য দিনের মতো নয়। একই সাথে চট্টগ্রাম আদালত কিন্তু আজকে কর্মবিরতি ঘোষণা করেছেন আইনজীবীরা গতকাল আইনজীবীকে হত্যার প্রতিবাদে, এবং একই সাথে তারা আগামীকালও তাদের যে কর্মবিরতি সেটি ঘোষণা করেছেন। আর এরই মধ্যে গতকাল থেকে অভিযান চালিয়ে নগরীর পাহাড়তলী এবং কোতোয়ালি থানায় আটক করা হয়েছে ২৬ জনকে কোতোয়ালি, ২৭ জনকে কোতোয়ালি থানায়, এবং পাহাড়তলী থানায় আটক করা হয়েছে আরও ৬ আওয়ামী লীগ কর্মীকে। এবং তারা আসলে নগরীর নয়, তারা নগরীর বাইরে একটি উপজেলার, মিরসরাই উপজেলার, তারা একটি মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন রাতে, সেই অভিযোগে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ চলছে, যাচাই বাছাই চলছে। তো সব মিলিয়ে বলা যায় যে এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায় সভা সমাবেশ, বিভিন্ন পক্ষের মিছিল, স্লোগান, এবং একই সাথে যে নিহত হয়েছেন আইনজীবী তার জানাজাকে ঘিরে পরিস্থিতি কিছুটা থমথমে বলা যায়। এরই মধ্যে শহরে জানাজা শেষে সেই আইনজীবীকে কিন্তু তার যে বাড়ি লোহাগাড়া সেখানে নিয়ে যাওয়া হয়েছে এরই মধ্যে। তো সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সব জায়গায় আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানও আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ হোসাইন জিয়াদ আপনাকে। আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে সহকর্মী হোসাইন জিয়াদ যুক্ত ছিলেন। আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সেখানে যারা বন্দরনগরীর সাধারণ নাগরিক রয়েছেন তারা বিক্ষোভ করছেন, তারা দাবি জানাচ্ছেন, সে বিষয়ে তিনি সবশেষ আমাদেরকে জানাচ্ছিলেন। চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচারের দাবিতে সারা দেশে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন আইনজীবী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। পাশাপাশি ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এছাড়া কর্মসূচিতে বাংলাদেশে ইসকন নিষিদ্ধের দাবি ওঠে। সহকর্মীদের তথ্য ও ছবিতে বিস্তারিত। চট্টগ্রাম জজ আদালতের এপিপি সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি ভবনের সামনে এই বিক্ষোভ সমাবেশ করেন তারা। এ সময় বিএনপিপন্থী সিনিয়র আইনজীবীরা বক্তব্য রাখেন। বক্তারা ইসকনকে নিষিদ্ধের দাবি জানান। কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা। এ সময় হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। পরে কোর্ট প্রাঙ্গণে বিচারপতি, আইনজীবী ও সাধারণ বিচার প্রার্থীদের নিরাপত্তায় আইন প্রণয়নের দাবি জানান তারা। রাজশাহীতে দায়রা জজ আদালত প্রাঙ্গণে একই কর্মসূচি পালন করেন অ্যাডভোকেট বার সমিতির আইনজীবীরা। এ সময় আইনজীবী সাইফুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করেন তারা। পাশাপাশি হত্যাকারীদের দ্রুত বিচারের মুখোমুখি করা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। এদিকে বাংলাদেশে ইসকন নিষিদ্ধ করা ও হত্যাকারীদের বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। বুধবার বেলা 11টায় বরিশাল ব্রজমোহন কলেজ থেকে বের হওয়া মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। একই দাবিতে কিশোরগঞ্জে শোক ও সম্প্রীতি সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার দুপুরে গুরুদয়াল সরকারি কলেজের স্মৃতিসৌধের সামনে এই সমাবেশে বক্তারা বলেন, বাংলার মাটিতে সন্ত্রাসবাদী কার্যক্রমে জড়িতদের ঠাঁই হবে না। এছাড়া শরীয়তপুর সহ দেশের বিভিন্ন স্থানে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানানো হয়। পাশাপাশি ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। ফেরদৌস সাবির, এখন। এদিকে আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সঙ্গে সন্ত্রাসী ও বিদেশি সংগঠন হিসেবে দেশের মাটিতে ইসকন নিষিদ্ধের দাবি তোলেন তারা। দুপুর 12টার কিছু পরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হয়ে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ করতে শুরু করেন শিক্ষার্থীরা। পরে আশপাশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এখানে যোগ দেয়। সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ থেকে ভারতের আগ্রাসন নীতির সমালোচনা করেন তারা। গণ অভ্যুত্থানের ঐক্যের চেতনায় সব সম্প্রদায়ের মানুষ মিলেই ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বলে মত প্রকাশ করেন তারা। পরে গায়েবানা জানাজা পড়েন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। যে পর্যন্ত তারা তাদেরকে গ্রেফতার না করবে সে পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। ধর্ম নিরপেক্ষ বজায় রাখুক বাংলাদেশে, তাকে যদি হত্যা করা হয়, দেশে যদি বিচার না করা হয়, এই ভারতের অপশক্তি কিন্তু বাংলাদেশে এখনো রয়েছে। একটা দৃষ্টান্তমূলক বিচার যদি না হয় এই ধরনের ম্যাসাকার হইতেই থাকবে।
ইসকনকে একটি মৌলবাদী সংগঠন বলছে অ্যাটর্নি জেনারেল। এই সংগঠন সম্পর্কে সরকার তথ্য যাচাই বাছাই করছে বলেও হাইকোর্টে শুনানিতে তুলে ধরেছেন অ্যাটর্নি জেনারেল। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইসকনকে নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে এক আইনজীবী আবেদনের শুনানিতে এসব কথা বলেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে ইসকন ইস্যুতে শুনানি হয়। ইসকন নিষিদ্ধ চেয়ে আবেদনের শুনানিতে অ্যাটর্নি জেনারেলের কাছে বিচারপতি জানতে চান ইসকন কারা, এরা কোত্থেকে আসছে। পরে রাষ্ট্রপক্ষ ইসকন সম্পর্কে বৃহস্পতিবার সকালে হাইকোর্টকে জানাবে। উল্লেখ্য, ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর চট্টগ্রাম আদালতে সংঘর্ষ হয়। সেখানে সাইফুল ইসলাম নামে একজন আইনজীবী মারা যান, যা নিয়ে দেশজুড়ে তোলপাড় চলছে। 1966 সালে নিউ ইয়র্ক শহরে অভয় চরণার বিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। এরপর ভারতসহ বিশ্বের প্রায় শতাধিক দেশে ইসকনের কার্যক্রম ছড়িয়ে পড়ে। এই সংগঠন রেজিস্টার্ড কিনা, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এই সংগঠনের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হবে, এই সংগঠনের অস্তিত্ব কি, এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন এবং সরকার এটা খোঁজ খবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন। সব কিছু আদালতের সামনে এসে সুমোটো নিষিদ্ধ করতে হবে। এই প্রক্রিয়ার সাথে আপনাদের জুডিশিয়াল রিভিউয়ের যে অ্যাকশন সেটা যাওয়া উচিত না বলে আমি মনে করি। এটা সাংবিধানিক আইনের সাথে কতটুকু যাবে সেটা আমাদের বিবেচনা করতে হবে, আমাদের দেখতে হবে। দেশকে বাঁচাতে বিভাজন নয়, সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহীদ ডাক্তার মিলন দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ড্যাবের আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। এছাড়া জনগণকে বিভ্রান্ত করে এমন মন্তব্য না করতে সরকারের দায়িত্বশীলদের প্রতিও আহ্বান ছিল তার। ফখরুল বলেন, দেশে বিদেশে কিছু দায়িত্বহীন মানুষ জাতিকে উস্কে দিয়ে বিভাজন সৃষ্টি করছে। পত্রিকার অফিসে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান বিএনপি মহাসচিব। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন বলেন, পতিত আওয়ামী লীগ ইস্যু তৈরির অপচেষ্টা করছে। তাদের আইনের আওতায় না আনা হলে দেশে বিশৃঙ্খলা বাড়বে। নির্বাসিত হয়ে দিন কাটিয়েছেন। স্বৈরাচারের যত দোষর আছে তাদেরকে অনতিবিলম্বে যদি আইনের আওতায় না আনা হয় তাহলে দেশে এইরকম বিশৃঙ্খলা বিভিন্ন নামে সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক বিভিন্ন ইস্যুতে বিভিন্ন ধরনের আন্দোলন সৃষ্টি করার চেষ্টা করা হবে। ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে? আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য, প্রেসের জন্য, সংবাদ মাধ্যমের জন্য আমরা এতদিন লড়াই করলাম, তার অফিস পুড়িয়ে দিচ্ছে। যারা আজকে বিভাজনের দিকে ঠেলছে, অনেকের দিকে ঠেলছে, তারা আমাদের আসলে শত্রু না মিত্র। দেড় যুগ পর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 7 বছরের দণ্ড থেকে খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায়ও খালাস দেন হাইকোর্ট। এ নিয়ে দুর্নীতির 2 মামলায় আইনিভাবে মুক্ত হলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া। এছাড়া 18 বছর পর বড়পুকুরিয়া দুর্নীতির মামলায়ও খালাস পেলেন বেগম জিয়া। এ নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে করা 37 মামলার 28টি নিষ্পত্তি হলো। বিএনপির আইনজীবীরা বলছেন, এসব মামলা ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আরও জানাচ্ছেন জাহিদ হাসান। 2018 সালের 29 অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 7 বছরের সশ্রম কারাদণ্ড আদেশ দেন ঢাকার 5 নম্বর বিশেষ জজ আদালত। করা হয় 10 লাখ টাকা জরিমানা। অভিযোগ আনা হয় বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে ট্রাস্টের টাকা আত্মসাৎ করেছেন। রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়ার আইনজীবীরা। 6 বছর পর আপিল শুনানির উদ্যোগ নেয় বিএনপি চেয়ারপারসনের আইনজীবীরা। বুধবার বিচারপতি AK আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে আপিলের শুনানি হয়। শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার আপিল গ্রহণ করে সব আসামিকে খালাস দেন। আদালত বলেছেন যে আপিলটি আমি মানে লাইন বাই লাইন আমি এভিডেন্সগুলো পড়ে দেখেছি এবং আপনারা যে সাবমিশন দিয়েছেন এই সাবমিশনের আইনগত ভিত্তি রয়েছে, সেই জন্য আমি আপিলটি
মঞ্জুর করলাম, অর্থাৎ অ্যালাউ করলাম। রাজনৈতিকভাবে হেয় করার জন্য বিগত আওয়ামী লীগ সরকার খালেদা জিয়াকে দণ্ডপ্রাপ্ত করেছে বলে অভিযোগ করেন তার আইনজীবী। ১.৫ যুগ পর ন্যায় বিচার পেলেন বেগম জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2018 সনের সেই আর্জ আজকে প্রমাণিত হয়েছে। তিনি সেদিন ন্যায় বিচার চেয়েছিলেন, কিন্তু আদালত থেকে ন্যায় বিচার পাননি। যারা তার উপরে অবিচার করেছেন তারা কিন্তু এখন আর দেশেই নেই। দুদকের আইনজীবী জানান, খালেদা জিয়া ট্রাস্ট থেকে কোনো টাকা আত্মসাৎ করেননি, অভিযোগ সঠিক ছিল না। চ্যারিটেবল ট্রাস্ট এমন একটা ট্রাস্ট যেখানে অনেক মানুষ, এমনকি বেশি মানুষই কোনো রকম প্রকাশ করতে চায় না নিজের নাম, গোপনে দিয়ে আসে, কারণ এটাতে সব বেশি। ওই যেটা অ্যালিগেশন যে কোনো উৎস পাওয়া যায় নাই, এটা আসলে এটা একটা ভেগ অ্যালিগেশন টাইপের হয়ে গেছে। এদিকে বড়পুকুরিয়া কয়লা খনির 158 কোটি টাকা দুর্নীতির মামলায় 18 বছর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে খালাস দিয়েছেন আদালত। মামলা থেকে অব্যাহতি পেয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, নিজেদের স্বার্থ হাসিলের জন্য আওয়ামী লীগ সরকার এই মামলা দিয়েছিল। দুঃখের কথা হলো যে আমাদের মতো লোক, আমাদের এই বয়সে, আমাদের গত 16 বছরে অনেকগুলো বছর আমাদের বাড়ির বাইরে থাকতে হয়েছে, মা বাবার সঙ্গে দেখা হয় নাই, স্ত্রী পুত্রের সঙ্গে দেখা হয় নাই, এবং আমাদের আন্ডারগ্রাউন্ডে থাকতে হয়েছে। গত 17 বছর যাবৎ এই মামলায় আমাদের বিরুদ্ধে কোনো রকমের তথ্য উপাত্ত কিছু তারা তৎকালীন স্বৈরাচার সরকার কোনো রকমের ডকুমেন্ট দাখিল করতে পারেনি। তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত অভিযোগ গঠন করার মতো মামলার এজাহার, চার্জশিট এবং সাক্ষীদের বক্তব্য পর্যালোচনায় কোনো রকম প্রাথমিক অর্থাৎ প্রাইমা ফেসি কোনো কেস না পাওয়ায় তাদেরকে এই মামলার দায় হইতে অব্যাহতির আদেশ প্রদান করেছেন। এ পর্যন্ত বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা 37টি মামলা থেকে 28টি মামলা নিষ্পত্তি হয়ে গেল। জাহিদ হাসান, এখন, ঢাকা। এদিকে 10 কোটি 31 লাখ টাকার চাঁদাবাজির মামলা থেকে অব্যাহতি পেয়েছেন তারেক রহমান সহ 8 জন। এছাড়া 2008 সালে জাতীয় রাজস্ব বোর্ডের কর ফাঁকির মামলা থেকেও খালাস পান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বুধবার দুপুরে ঢাকার সিএমএম আদালত ও মহানগর দায়রা জজ আদালতে তারেক রহমান মামলা দুটো থেকে অব্যাহতি পান। তারেক রহমানের আইনজীবী বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে আওয়ামী লীগ সরকারের মদদে মামলা দুটো দায়ের করা হয়েছিল। লালবাগ থানার হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে 3 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। একই মামলায় সাবেক এমপি সোলাইমান সেলিমকে 4 দিন ও চকবাজার থানার হত্যা মামলায় তাকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া যাত্রাবাড়ি থানার আরেকটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 3 দিন ও সাবেক সংসদ সদস্য আসম ফিরোজ 2 দিনের রিমান্ডে। বুধবার সকালে প্রত্যেককে ঢাকার আদালতে হাজির করে রিমান্ডে শুনানি শেষে এই আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান আহমেদের আদালত। পাশাপাশি বিভিন্ন থানার একাধিক হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক মন্ত্রী দীপুমণি, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমান, আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন সহ 16 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য রিমান্ড ও গ্রেপ্তারের যৌক্তিকতা তুলে ধরে। তবে আসামি পক্ষের আইনজীবীরা একাধিক আসামির জামিন চান, আদালত তা নামঞ্জুর করেন। আসামিরা যখন এখানে কোর্টে উপস্থাপন করা হয়, রিমান্ড শুনানি হয়, তখন আসামি পক্ষের আইনজীবীরা কথা বলতে চায় তারা অসুস্থ, তারা বয়স্ক এবং তাদের কিডনি নাই, তাদের শরীরের এই অঙ্গ নাই, এই অবস্থা, তারা বিভিন্ন রোগে আক্রান্ত, এই ধরনের বক্তব্য রাখে। যখন মন্ত্রী এমপি থাকেন, যখন আন্দোলনকারীদের হত্যা করা হয় তখন অসুস্থ থাকেন না, আর যখন আদালতে চলে আসেন তখন অসুস্থ হয়ে যান। এই মামলায় অ্যাডভোকেট আনিসুল হক ঘটনার সাথে সম্পৃক্ত না এবং ঘটনার সাথে জড়িত না। আমরা রিমান্ড বাতিল চেয়েছি এই কারণেই, উনি বারবার পার্লামেন্ট মেম্বার ছিলেন, উনি মন্ত্রী ছিলেন, দেশের জন্য জাতির জন্য কাজ করে গিয়েছেন। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে উনি 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং জামিন নামঞ্জুর করেছেন। আমরা সেই আদেশে বিক্ষুব্ধ হয়েছি, আমরা সেই আদেশের এগেইনস্টে উচ্চ আদালতে যাব। দীর্ঘ 2 মাস পর হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে। হিজবুল্লাহর পতাকা উড়িয়ে রাস্তায় উল্লাস করছেন লেবানিজরা। فهي صارت مثل اخواتي الصراحه يعني
وإن كانت من بعلبك للشمال للبقاع على الجنوب أنا بقدم كل احترامي. طبعا إسرائيل ما وافقت بهالهين إلا الميدان اللي حكى كلمته. গালিব, আপনাকে যদি একটু প্রশ্ন করি, কারণ আপনি তো দীর্ঘ সময় ধরে রাজধানীতে বসবাস করছেন, এখানে আপনার পড়াশোনা, বেড়ে ওঠা এবং আপনার কর্মজীবন, কাজের জন্য তো আপনার প্রতিনিয়ত বাইরে বের হতে হচ্ছে। যদি একটু প্রশ্ন করি যে রাজধানীতে এই যে আপনার যে জীবনটা, দৈনন্দিন যে জীবনটা যাচ্ছে, আপনি আসলে কতটুকু স্বস্তিদায়ক চলাচলের ক্ষেত্রে? এই যে স্বস্তির থেকে সব থেকে বেশি যেন অস্বস্তি এই নগরীতে চলাচলের জন্য। একদম ঠিক বলেছেন গালিব, শুধু আপনি নয়, যারা আসলে আমরা সাধারণ মানুষ, যারা আমরা এই নগরীতে বসবাস করছি, প্রত্যেকের একই উত্তর আসবে। এই স্বস্তির ক্ষেত্রে নেতিবাচক উত্তরটাই আসবে। কারণ হচ্ছে, প্রধান যে কারণ সেটা হচ্ছে যানজট। আমরা জানি যে রাজধানীতে কি রকম যানজটে আমাদের সময় ব্যয় হয়, এতে কিন্তু নগরবাসীর জীবন দীর্ঘদিন ধরে নাকাল অবস্থায় ছিল। সেই সঙ্গে এখন যোগ হয়েছে বিভিন্ন যে সড়কগুলো আমরা দেখতে পাচ্ছি খানাখন্দে ভরপুর, যার কারণে কিন্তু একটু বৃষ্টি হলে পানি জমে যায়, দুর্ঘটনা ঘটে এবং যানজট আরও বেশি হওয়ার কারণে দীর্ঘ সময় লাগে তাদের গন্তব্যে পৌঁছতে। বিশেষজ্ঞরা বলছেন যে এটার মূল দায়টাই হচ্ছে সিটি কর্পোরেশন সহ অন্যান্য যে সেবা সংস্থাগুলো রয়েছে তাদের সমন্বয়হীনতা। এবং দুই সিটি কর্পোরেশনই অবশ্য এই যে নগরবাসীর যে দুর্ভোগ, তার জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন। এ নিয়ে রকিবুল রাহাতের একটি প্রতিবেদন রয়েছে। চীনের দুঃখ হোয়াংহো নদী হলে রাজধানী ঢাকার দুঃখ কি? নগরবাসীর দাবি খানাখন্দে ভরা সড়ক। গাড়ি ঘোড়ার সমস্যা হয়, মানুষের চলাফেরার সমস্যা হয়, মানুষের পারাপারের লেগে অনেক সমস্যা হয়, আবার রাস্তাঘাটে অনেক সময় ভাঙার কারণে অ্যাক্সিডেন্ট হয়। এই কিছুদিন আগে সামনে আমার ভাড়াইটার আম্মা রিক্সা থেকে পইরা অ্যাক্সিডেন্টে মারা গেছে। চলতি পথে তার প্রমাণ মেলে অলিগলি থেকে রাজপথ সবখানে। ঢাকার অন্যতম প্রবেশমুখ ধোলাইপাড় যাত্রাবাড়ি সড়ক যেন লণ্ডভণ্ড এক নগরী। বড় বড় গর্ত আর ভাঙাচোরায় এক লেন দিয়ে কোনো মতে চলছে যানবাহন। সৃষ্টি হচ্ছে বাহনের দীর্ঘ সারি। কিলোখানিক পথ পাড়ি দিতে প্রায় ঘন্টার উপরে সময় লাগে। এটুক তো চরম খারাপ ভাই, প্রত্যেক দিন পাতি মাতি ভাঙতেছে যে অবস্থা। দুইটি পারে, তিনটি পারে, দুইটি পারে, দুইটি পারে বন্ধ করে দিতেছি। অনেক মানুষ, অনেক লোকেরা বলছে, সিটি কর্পোরেশনের লোক আছে, এরা উপরে যায়, একটু ভরে ভরে দেওয়া যায়, আবার কোথাও যা আছে তাই। প্রধান সড়কের চেয়েও বাজে অবস্থা অলিগলির। মিরপুর, ধানমন্ডি, মোহাম্মদপুর, আসাদ গেট, মুগদা, রামপুরা, খিলগাঁও ও পুরান ঢাকার কয়েকটি এলাকা খোঁড়াখুঁড়িতে এবং সংস্কার পরবর্তী অবস্থায় জর্জরিত। যেমন কাজীপাড়ার মসজিদ গলি। এখানে ওয়াসার পয়ঃনিষ্কাশন পাইপ বসানোর কাজ চলমান 3 মাস ধরে। যান চলাচল তো দূরের কথা, পায়ে হাঁটাও কষ্টকর। এলাকাবাসীর দাবি, কিছুদিন পরপরই বিভিন্ন সেবা সংস্থা রাস্তা কাটে। এই তো একখানটা একটু স্ল্যাব ভাঙ্গে, একখানটা স্ল্যাব একটু ঠিক করে, এইভাবে অনেক দিন যাবতীয় যেতেছে, কিন্তু রাস্তার কাম আসলে তুলনামূলক হয় না। যাতায়াত ডেইলি করা হয়, তো দেখতেছি যে কাজ শুরু হয়, আবার অফ হয়, আবার চালু হয়। কোনো দোকানদার বলতে পারবে না কি যে আমি এখন শান্তিতে আছি। এই গলি থেকে বেরুলেই রোকেয়া সরণি, যেখানে নতুন রাস্তা খুঁড়ে বৈদ্যুতিক লাইন বসানোর কাজ হচ্ছে। এলাকাবাসী জানায়, খেয়াল খুশি মতো ভালো রাস্তা কেটে সড়ক খারাপ করছে সরকারি প্রতিষ্ঠানই। ভালো রাস্তা কখনো ওয়াসার লোক কাটে, কখনো পল্লী বিদ্যুতের লোক কাটে, কখনো আপনার সিটি কর্পোরেশনের লোক কাটে, এভাবে কাটার তালেই থাকে যে যার মতন। একই পরিণতি মতিঝিল ব্যাংকপাড়ার সব সড়কের। ওয়ারি রোড, টিকাটুলি রোড, আরামবাগ, এমনকি বঙ্গভবনের পাশের সড়কেও দীর্ঘমেয়াদী খোঁড়াখুঁড়ি। ওয়াসা, ডেস্কো, ডিপিডিসির মতো প্রতিষ্ঠান দফায় দফায় রাস্তা খুঁড়ে কাজ করছে। পরিকল্পনার দারুণ একটা অভাব লক্ষ্য করা যাচ্ছে, যে পরিকল্পিতভাবে করলে হয়তো এত খোঁড়াখুঁড়ি করা লাগতো না। যদিও সড়ক খননে রয়েছে সুনির্দিষ্ট নীতিমালা। জনগণের ভোগান্তি কমাতে বর্ষাকাল ব্যতীত নির্ধারিত সময়ের বাধ্যবাধকতা এবং জরিমানার বিধান রেখে 2009 সালে ঢাকা মহানগরী সড়ক খনন নীতিমালা প্রণয়ন করা হয়। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীকে সভাপতি করে গঠন করা হয় ওয়ান স্টপ সমন্বয় সেল। এ বিষয়ে দেখভাল ও আইনের বাস্তবায়ন কেমন হচ্ছে, সে বিষয়ে উত্তর পেতে সিটি কর্পোরেশনে এখন টিভি।
পানি, বিদ্যুৎ, টেলিকমিউনিকেশন ও অন্যান্য সেবা সংস্থার সমন্বয়হীন খোরাখুরির জন্য দুঃখ প্রকাশ করেন ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা। জানান, সব বিভাগকে আন্তরিক হবার আহ্বান। বছরের শুরুতেই কিন্তু আমরা সকল বিভাগকে কিন্তু অবহিত করি পত্রের মাধ্যমে, বিশেষভাবে আমাদের কি কর্মপরিকল্পনা আছে। বছরের শুরুতে যদি ওনারা বিশেষভাবে এই নভেম্বর ডিসেম্বরে যদি সবাই আমাদের কাছে একযোগে আবেদন করে, এটি আমাদের জন্য আন্তঃসমন্বয়ের জন্য অত্যন্ত সহায়ক হবে। এদিকে ঢাকা মহানগরীর সড়ক খনন নীতিমালাকে স্রেফ কেতাবি বলে মন্তব্য করেছেন এই নগর পরিকল্পনাবিদ। জানান, নিয়ম ভাঙাদের শাস্তি নিশ্চিত করতে না পারলে কাজে আসবে না কোনো আইন। ঠিকাদাররা এই নীতিমালাকে কেয়ার করেন না, তারা সিটি কর্পোরেশনের যারা প্রকল্প পরিচালক তাদেরও মনে হয় কেয়ার করেন না। তাদের যে একটা রাজনৈতিক বল, এইটাই মনে হয় তাদের কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পায়। এই জন্য তারা জনগণ বা কর্পোরেশন কারো কাছে দায়বদ্ধ না। গ্যান্ডারিয়ার প্রধান সড়কটির এমন বেহাল দশা বিগত 15 বছরের বলে দাবি এই এলাকাবাসীর। এমন অবস্থা রাজধানীর অন্যান্য সড়ক জুড়েও। সেখানে খানাখন্দে ভরে থাকার কারণে তৈরি হচ্ছে যানজট এবং একই সঙ্গে এই খারাপ সড়কের কারণে যানবাহনের আয়ুষ্কালও কমছে। শুধু যানবাহন না, এর কারণে যে বায়ু দূষণ হচ্ছে, বায়ু দূষণের কারণে মানুষ পড়ছেন নানান স্বাস্থ্য ঝুঁকিতে। তাই নাগরিকদের দাবি, সড়ক সংস্কার একটি নিয়ম নীতির মধ্যে আসুক, নির্দিষ্ট সময়ের মধ্যে সড়ক সংস্কার শেষ করতে যেন সচেষ্ট হয় কর্তৃপক্ষ। রকিবুল রাহাত, এখন, ঢাকা। চট্টগ্রামে আইনজীবী হত্যা ও জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে রাজধানীতে বিক্ষোভ মিছিল করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সে খবর জানাতে রাজধানীর মতিঝিল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সাকিব। সাকিব, বিক্ষোভ মিছিল কোথা থেকে শুরু হয়ে কোথায় শেষ হচ্ছে, আর ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ কি বলছে এই মিছিল থেকে, তারা আসলে কি বলতে চাচ্ছেন এবং কোন বিষয়ে তারা আসলে বিক্ষোভ জানাচ্ছেন? গালিব, আজকে ঠিক মতিঝিলের কাছ থেকে কিন্তু শুরু হয়েছে ইসলামী ছাত্র শিবিরের যে মিছিলটি, সেটা কিন্তু জাতীয় যে সংহতি দিবস বা সংহতি সপ্তাহ ঘোষণা করা হয়েছে সেইটা, এবং গতকালকে অর্থাৎ চট্টগ্রামে যে আইনজীবী হত্যা করা হয়েছে তারই প্রতিবাদে কিন্তু আজকের মিছিলটি। যদি একটু দেখাতে চাই যে এখানে কিন্তু ইসলামী ছাত্র শিবিরের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ভাগে ভাগে উপস্থিত হয়ে তারা কিন্তু তাদের বিক্ষোভ মিছিল প্রদর্শন করছেন। এবং এই যে মতিঝিল থেকে যে বিক্ষোভটি শুরু হয়েছে সেটা কিন্তু মতিঝিল হয়ে সেটা ফকিরাপুল মোড় হয়ে সেটা কিন্তু বাইতুল মোকাররমে গিয়ে অর্থাৎ বাইতুল মোকাররমের উত্তর গেটে গিয়ে কিন্তু শেষ হওয়ার কথা। এখানে নানা ধরনের তারা স্লোগান দিচ্ছেন। তারা যেই ফ্যাসিবাদী শক্তি, সেই ফ্যাসিবাদী শক্তির বিলোপের কথা বলছেন। তারা একটি সুন্দর বাংলাদেশ গড়ার কথা কিন্তু তাদের স্লোগানের মধ্যে উঠে এসছে। এছাড়া সাম্প্রতিক যেই দেশে নানা ধরনের যে অস্থিরতা তৈরি হয়েছে, সেই অস্থিরতার পেছনে তারা কিন্তু যেই বিগত যে ফ্যাসিবাদী শক্তি, সেই ফ্যাসিবাদী শক্তির উত্থান কিন্তু তারা স্পষ্ট দেখতে পাচ্ছেন বলেই তারা আমাদেরকে জানাচ্ছেন। এবং এর ফলেই কিন্তু তাদের আজকের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কিন্তু প্রদর্শন করছেন। এবং তাদের এই বিক্ষোভ থেকে তারা দাবি জানাচ্ছেন যে গতকালকে যে আইনজীবীকে হত্যা করা হয়েছে তার যাতে সুষ্ঠু বিচার করা হয়, এবং সাম্প্রতিককালে যে ধরনের হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডর যাতে সুষ্ঠু বিচার হয়, সেই দাবিগুলো কিন্তু তারা এই মিছিল থেকে করছেন। তো রাজধানীতে যে ছাত্র শিবিরের মিছিলটি চলছে, সাভারের আশুলিয়ায় পাওনা টাকা আদায়ের দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন দুটি পোশাক কারখানার শ্রমিকরা। নবীনগর চন্দ্রা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বাধ্য হয়ে অনেকে বিকল্প পথে গন্তব্যে যাত্রা করছেন। বুধবার সকালে ডিইপিজেড এলাকার নবীনগর চন্দ্রা মহাসড়ক এলাকায় জড়ো হন আন্দোলনকারী শ্রমিকরা। পরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। দ্বিতীয় দিনের মতো কর্মসূচিতে অংশ নেন শত শত শ্রমিক। এক পর্যায়ে ইপিজেডে তালা লাগিয়ে দেন তারা। এ সময় দাবি আদায় নানা ধরনের স্লোগান দেন শ্রমিকরা। তাদের অভিযোগ, 3 মাসের বকেয়া বেতন, আর্ন লিভ, সার্ভিস বেনিফিট পরিশোধ করেনি দুটি পোশাক কারখানার মালিক পক্ষ। বকেয়া পরিশোধ করা না হলে আন্দোলন চলবে বলেও জানান তারা। প্রায় 4 বছর আগে করোনার দোহাই দিয়ে কারখানা দুটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও জেলবন্দি বিডিআর সদস্যদের মুক্তি সহ চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে নরসিংদী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হয়। ব্যানার ফেস্টুন সহ বিডিআর সদস্যদের শতাধিক পরিবার অংশ নেয়। একইভাবে যশোরেও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগীদের স্বজনরা। এছাড়া নাটোর, শরীয়তপুর ও শেরপুর সহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধনে অংশ নেন ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবারের সদস্যরা। দীর্ঘ প্রায় 2 মাস শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে থাকার পর অবশেষে হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতিতে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে। হিজবুল্লাহর পতাকা উড়িয়ে রাস্তায় উল্লাস করছেন লেবানিজরা। যুদ্ধবিরতির পর দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহর অভিমুখে অগ্রসর হচ্ছে গাড়িবহর। যদিও নিরাপত্তাজনিত কারণে লেবাননের দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষকে এখনই ঘরে না ফেরার অনুরোধ জানিয়েছে আইডিএফ। এর আগে বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, যুদ্ধবিরতির মধ্য দিয়ে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সব সেনা প্রত্যাহার করে নেবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। শর্ত থাকবে লেবাননের সামরিক বাহিনী যেন এই অঞ্চলে আর সক্রিয় না হতে পারে। শেষ করছে এখন দুপুরের আয়োজন, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। চট্টগ্রামের সরকারি কৌশলী সাইফুলের জানাজায় মানুষের ঢল। হত্যার বিচার দাবিতে বৈষম্য বিরোধী আন্দোলনের সমাবেশ। সাইফুল ভাইকে যারা হত্যা করেছে তাদের বিচার করতে হবে। ইসকনকে এই উগ্রবাদিতা ছড়ানোর জন্য নিষিদ্ধ করতে হবে। আইনজীবী হত্যায় গ্রেপ্তার 27, এর 6 জনই ছাত্রলীগ, আওয়ামী লীগের। ইসকন সন্ত্রাসী সংগঠন, হাইকোর্টকে অ্যাটর্নি জেনারেল। দেড় যুগের বেশি সময় পর জিয়া চ্যারিটেবল ও বড়পুকুরিয়া মামলায় খালাস খালেদা জিয়া। নিষ্পত্তি হল 37টির মধ্যে 28 মামলার। এবং রাজধানীর অলি গলি ও সড়কে সেবা সংস্থার সমন্বয়হীন খোঁড়াখড়ি। নীতিমালা না মানলে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ নগর। এ ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।